হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজ এই গল্পটির পার্ট 2 অংশের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে। আমি এর আগের ভিডিওতে পার্ট 2টা পড়িয়েছি, আশা করি তোমরা সবাই দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে ক্লাস 5-এর যে প্লে লিস্ট আছে সেখানে দেখবে ভিডিওটা আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে। যদি পার্ট 2টা না বুঝতে পারো তাহলে কিন্তু অ্যাক্টিভিটিসগুলো সলভ করতে পারবে না। ওকে, আর আজকে এই ভিডিওটা দেখার পর তোমরা কি করবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আর কিছু জানার আছে নাকি, এবং যারা যারা এখনো পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো আজকে তাহলে তোমরা চলে এসো পেজ নাম্বার 58-এর অ্যাক্টিভিটি 6 থেকে আমরা শুরু করব। 58-এর অ্যাক্টিভিটি 6 এখানে দেখো কি বলেছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কিছু বাক্য আছে, বাক্যগুলো অসম্পূর্ণ আছে, কমপ্লিট নেই। বাক্যগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে কি থেকে, আমরা যে টেক্সটটা পড়ে এসেছি মানে মাই স্কুল ডেজের যে পার্ট 2 অংশটা, সেই টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে আমাদেরকে বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে। চলো কিভাবে করব তোমাদের দেখিয়ে দিই। দেখো নাম্বার এতে কি বলেছে, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ, কোন বিষয়টি বিডি রয় পড়াতেন? আমরা দেখেছি কি প্রথমেই যে বিডি রয় কি পড়াতেন, বিডি রয় টট আস ইংলিশ। তাহলে আমরা এখানে কি লিখব, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ দিয়ে যে ব্ল্যাঙ্ক আছে, ড্যাশ আছে, ড্যাশে আমরা কি লিখব, ইংলিশ। চলো আমি পুরো বাক্যটা লিখছি না, শুধুমাত্র ড্যাশে যে ওয়ার্ড বা ওয়ার্ডগুলো আমরা লিখব সেটাই শুধুমাত্র আমি লিখছি। একটু কেয়ারফুলি দেখে নিয়ে করো। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এর নাম্বার এ, এই যে ড্যাশ এখানে আমরা লিখব ইংলিশ দিয়ে ফুল স্টপ দেব। এরপরে নাম্বার বি দেখো কি বলেছে, দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ, অথর লেখক তাদের যে হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার তাকে কী জন্য মনে রেখেছিলেন, আমরা দেখেছি তার এক্সেলেন্ট হ্যান্ডরাইটিংয়ের জন্য। দেখেছো যে আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং। তাহলে এখানে আমরা কি লিখবো, ফর হিজ বলে ব্ল্যাঙ্কে কি লিখবো, ড্যাশে এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং। এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং। ওকে, এরপরে নাম্বার সি দেখো, আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড, আশুবাবু যে খেলাটা খেলাতেন তার নাম কি ছিল, হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তাহলে তোমরা নাম্বার সিতে কি লিখবে, সিতে তোমরা লিখবে মিউজিক ড্রয়িং। আমি কিন্তু পুরো বাক্যটা লিখছি না, কিন্তু তোমরা পুরো বাক্যটা লিখে আনসার করবে। তারপরে দেখো নাম্বার ডি, দ্য টাইম স্প্যান অফ দ্য অথর স্কুল লাইফ ওয়াজ, অথর মানে লেখক কত বছর স্কুলে ছিলেন, আমরা কি দেখেছি, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। তাহলে তিনি কত বছর কাটিয়েছিলেন, 6 years মানে কত, 6 বছর। তাহলে আমরা এখানে কি লিখব, দ্য টাইম স্প্যান অফ দ্য অথর স্কুল লাইফ ওয়াজ দিয়ে কি লিখব, 6 years। তাহলে তোমরা বুঝতে পারছো যে টেক্সট যদি তোমাদের খুব ভালো করে পড়া থাকে বা তোমরা মানে বোঝো তাহলে কত ইজিলি তোমরা অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে। এরপরে দেখো 6 নাম্বার অ্যাক্টিভিটি 6-এর নাম্বার ই, লাস্ট, The authors went back to his school one more time to attend
অথর স্কুলে আরেকবার গিয়েছিলেন কেন, কি অ্যাটেন্ড করার জন্য? দেখো, প্রবাবলি টু অ্যাটেন্ড আ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। তাহলে আমরা কি লিখব? অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, of ex students, of ex students, a reunion of ex students বলে শেষ হবে। তাহলে দেখতে পাচ্ছ টেক্সট থেকে শব্দ নিয়ে বা শব্দগুলো নিয়ে আমরা কিভাবে বাক্যগুলোকে কমপ্লিট করব, বুঝতে পেরেছো প্রত্যেকে? এরপরে দেখো তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কি আছে? লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, সেগুলোর আনসার তোমাদের দিতে হবে। চলো আমি একটা কাজ করি, এই কোয়েশ্চেনগুলো তোমাদের কোশ্চেনের আনসারগুলোকে বোর্ডে লিখে দিই, তাহলে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হবে। দেখো আমার বোর্ডে আনসারগুলো লেখা হয়ে গেছে। এরপরে দেখো আমি একটা করে প্রশ্ন বলছি এবং আনসারগুলো তোমাদের বলে দিচ্ছি। নাম্বার এতে কি আছে প্রশ্ন? হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি? বিডি রয় কী করে দি শব্দটির উচ্চারণ ছাত্রদের শেখাতেন? কি লিখেছি আমি আনসার? বিডি রয় taught that the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. ওকে, তাহলে বিডি রয় কী করতেন? যে বাক্যটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে নাকি কনসোন্যান্ট দিয়ে শুরু হচ্ছে তার ওপরে দি, টিএইচই দি, এই শব্দটির উচ্চারণ ডিপেন্ড করে। এরপরে দেখো নাম্বার বি, হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট? কিভাবে লেখক আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন? আমরা কি দেখেছি গল্পে? যে আশুবাবু ছিলেন লেখকের ড্রয়িং টিচার, ঠিক আছে? তো কিভাবে তিনি প্রিয় হয়ে উঠেছিলেন আশুবাবুর কাছে? As the author could draw very well, he got to be আশুবাবু, the drawing teacher's favorite, full stop. যেহেতু অথর মানে লেখক খুব সুন্দর ড্রয়িং করতে পারতেন, সেই জন্য তিনি খুব সহজেই ড্রয়িং টিচার আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। এরপরে দেখো নাম্বার সি, হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং? মিউজিক ড্রয়িং জিনিসটা কি? আমরা কি দেখেছি? নাম্বার সি দেখো, মিউজিক ড্রয়িং ইজ অ্যান ইভেন্ট। মিউজিক ড্রয়িং হচ্ছে একটা খেলা, where a student would sing a song, যেখানে একটা স্টুডেন্ট গান গাইবে, একটা গান গাইবে, and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song, full stop. তাহলে মিউজিক ড্রয়িং হচ্ছে একটা খেলা যেখানে একজন ছাত্র গান গাইবে আর অপরজন ছাত্র কি করবে? কালার পেন্সিল দিয়ে ব্ল্যাকবোর্ডে সেই গানের লাইনটাকে তুলে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? যে কি গান গাইছে, কি ছন্দে গাইছে, সেটাকে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে। এরপরে দেখো নাম্বার ডি, why did everything seem much smaller to the author when he went back to school after 10 years? 10 বছর বাদে আমাদের লেখক যখন স্কুলে ফিরেছিলেন তখন কেন সব কিছু তার কাছে খুব ছোট মনে হচ্ছিল? আগে যেমন ছিল তার থেকে এখন সব কিছু অনেক ছোট কেন মনে হচ্ছিল? After 10 years, everything seemed much smaller because the author has grown much taller within these 10 years. Full stop. After 10 years, everything seemed much smaller because the author has grown much taller within these 10 years. এই 10 বছরের মধ্যে আমাদের লেখক অনেক বড় লম্বা হয়ে গেছেন, মাচ টলার মানে অনেক লম্বা হয়ে গেছেন, সেই জন্য সেই অনুপাতে তার স্কুলের সমস্ত জিনিস তার কাছে অনেক ছোট বলে মনে হচ্ছে। নাম্বার ই, লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ আ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর? অথরের কথা অনুযায়ী লেখকের মতে কোনটা একটা খুব আনন্দের বিষয়? টু লুক ব্যাক
and relieve past moments of joy is a pleasure according to the author সত্যজিৎ রে। আমাদের অথর লেখক সত্যজিৎ রের মতে এই যে পুরনো দিনের মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো, সেগুলো আমাদের কাছে খুব আনন্দের একটা মুহূর্ত। কার মতে এটা? আমাদের লেখক সত্যজিৎ রায়ের মতে। তাহলে এই হচ্ছে আমাদের 5টা কোয়েশ্চেনের আনসার। এরপরে দেখো তোমরা কি করবে, যদি আমার হাতের লেখা বুঝতে তোমাদের অসুবিধা হয় তোমরা পেজটাকে জুম করে নিতে পারো, নইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের ধীরে সুস্থে গ্যালারিতে চলে যাবে এবং তারপরে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এই যে এরপরে আমাদের আছে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এর জন্য আমাকে বোর্ডটা মুছতে হবে। দেখো এরপরে অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে নিচে একটা ইয়েলো বক্স দেখতে পাচ্ছ, এখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলোকে নিয়ে কি করতে হবে? তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো নাম্বার 1-এ কি বলেছে? সচিন তেন্ডুলকার ইজ মাই ড্যাশ ক্রিকেটার। সচিন তেন্ডুলকারের নাম প্রত্যেকেই শুনেছ আশা করি। তো কি বলেছে? সচিন তেন্ডুলকার হয় আমার কি হবে? প্রিয় ক্রিকেটার। তাহলে এখানে প্রিয় ইংরেজি কি আছে দেখে নিই, ফেভারিট। তাহলে অ্যাক্টিভিটি 8-এর নাম্বার 1 কি হবে? ফেভারিট, FAVOURITE। তারপরে নাম্বার 2 দেখো, when Rip Van Winkle came back to the village the next morning he could not dash it। রিপ ভ্যান উইঙ্কেল যখন গ্রামে ফিরে এসেছিল পরের দিন সকালে, তখন সে এটাকে চিনতে পারেনি। এই চিনতে পারা ইংরেজি আমরা কি দেখেছি? রেকগনাইজ। তাহলে আমরা এখানে কি লিখব? রেকগনাইজ। ব্ল্যাঙ্কে আমরা লিখব, এক মিনিট, রেকগনাইজ। হ্যাঁ, রেকগনাইজ। এরপরে দেখো নাম্বার 3। নাম্বার 3-তে বলেছে মোস্ট পিপল হ্যাভ সুইট ড্যাশ অফ চাইল্ডহুড। বেশিরভাগ মানুষেরই ছোটোবেলার খুব সুন্দর মুহূর্ত থাকে। তাহলে এই মুহূর্ত ইংরেজি কি? মেমোরিজ। স্মৃতি। প্রতিটা মানুষেরই ছোটোবেলার সুন্দর সুন্দর স্মৃতি আছে। তো এই মেমোরিজ এখানে ব্ল্যাঙ্কে হবে 3-এ মেমোরিজ। নাম্বার 4 দেখো, দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি। ছাত্ররা ভালো করে উচ্চারণ করতে পারছিল না। তো এই উচ্চারণ করা ইংরেজি আমরা কি দেখেছি? প্রোনাউন্স। প্রোনাউন্স। নাম্বার 5 দেখো, মিস্টার দাস ইজ অ্যান এক্সেলেন্ট টিচার। এক্সেলেন্ট টিচার। এরপরে অ্যাক্টিভিটি 9-এর দেখো, 9-এর এতে কি বলেছে? লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কিছু বাক্য আছে, সেই বাক্যগুলো থেকে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করতে হবে। তাহলে আমরা জেনে নিই সাবজেক্ট প্রেডিকেট কি। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য এবং প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। একটা বাক্যে উদ্দেশ্য এবং বিধেয় থাকে। উদ্দেশ্য, বিধেয়, সাবজেক্ট, প্রেডিকেট নিয়েই একটা বাক্য গঠিত হয়। তো এই ক্ষেত্রে উদ্দেশ্য কাকে বলে? একটা বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, এবং উদ্দেশ্যকে নিয়ে যা কিছু বলা হয় বাক্যে সেটা পুরোটাই হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। ওকে, তাহলে চলো আমরা দেখে নিই সাবজেক্ট আর প্রেডিকেট কীভাবে আমরা আলাদা করব। আমি বলছি, প্রত্যেকে এটা খাতাতে মার্ক করো। দেখো নাম্বার 1, ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। এই বাক্যটায় কি সাবজেক্ট এবং টোল্ড থেকে ইসপস ফেবলস পুরোটাই হচ্ছে প্রেডিকেট। তারপরে দেখো নাম্বার 2,
বিডি রয় টট আস ইংলিশ। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে বিডি রয় এবং তারপরে বাকি যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। টট আস ইংলিশ এটা হচ্ছে প্রেডিকেট। তারপরে নাম্বার 3 দেখো, হি was a small man and he took great care to ensure that we pronounced English correctly। এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং তারপরে পুরোটাই বাকি অংশ পুরোটাই হচ্ছে প্রেডিকেট। নাম্বার 4 দেখো, বাট আই কুড ড্র ভেরি ওয়েল। আই হচ্ছে সাবজেক্ট, তারপরে কুড থেকে ওয়েল পর্যন্ত পুরোটাই হচ্ছে প্রেডিকেট। নাম্বার 5 দেখো, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ, আশুবাবুকে চার্জটা দেওয়া হয়েছিল অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির সময় হলঘরটাকে সাজানোর জন্য। তো আশুবাবু এখানে সাবজেক্ট, তারপরে ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি পুরোটাই হচ্ছে প্রেডিকেট। পরের পেজে তোমরা এসো, এখানে দেখো 9-এর বিতে দেখো, এই যে 9-এর এতে তোমরা সাবজেক্ট প্রেডিকেটকে আলাদা করলে এইখানে দেখো দুটো কলাম আছে, ঠিক আছে, দুটো আলাদা আলাদা কলাম আছে। এই আলাদা কলামগুলোতে এক জায়গায় বাঁদিকে আছে সাবজেক্ট, ডান দিকে আছে প্রেডিকেট। এইখানে তোমরা যেগুলোকে আইডেন্টিফাই করেছো সাবজেক্টগুলোকে সব পরপর এই ঘর সাবজেক্টের ঘরে লিখবে এবং প্রেডিকেটগুলোকে পরপর সব প্রেডিকেটের ঘরে লিখবে। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে, fill in the blanks with present continuous tense of the given verbs in brackets, one is done for you। এখানে যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলোকে কি করে ফিল আপ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে যে কিভাবে কনস্ট্রাকশনটা হবে, বাক্যের কনস্ট্রাকশন হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব থাকবে এবং ডু ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে। ভার্বের ক্ষেত্রে বি ভার্ব থাকবে, বি ভার্ব মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ, অ্যাম, আর, এই তিনটে ভার্বের মধ্যে যে কোনো একটা বসবে এবং ডু ভার্বের ক্ষেত্রে আইএনজি যোগ হবে। বোঝা গেছে? ডু ভার্ব যেগুলো সেগুলোর সাথে আইএনজি যোগ হবে। তাহলে বি ভার্ব প্লাস ডু ভার্ব প্লাস আইএনজি, এই হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। তাহলে চলো অ্যাক্টিভিটি 10-এ দেখি। প্রথমটা আমাদের দেখো আছে, হোয়াট আর ইউ ডুইং টুনাইট। দেখো আমি কি বললাম, বি ভার্ব হবে, বি ভার্ব মানে ইজ, অ্যাম, আর, তো এখানে আর আছে এবং ডু ভার্ব যেটা ডুই এখানে দেওয়া আছে, ডু এর সাথে কি হচ্ছে আইএনজি যোগ হচ্ছে। বোঝা গেছে? নাম্বার 2, জন ব্র্যাকেটে দেখো আমাদের আছে রিড এ বুক নাও। চলো এটা হচ্ছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এর নাম্বার 2। তাহলে এখানে কি হবে, জন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ইজ বসবে, বি ভার্ব ইজ বসবে এবং ডু ভার্ব রিড আছে তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে কি হবে, ইজ রিডিং, ইজ রিডিং, এটা বসবে শূন্যস্থানে। তারপরে দেখো আলী অ্যান্ড সুদীপ, এটা এখানে দুজন আছে, তাহলে দুজন মানে প্লুরাল, তাই তো। তাহলে প্লুরালের ক্ষেত্রে কোন বি ভার্ব বসে, আর, তাহলে কি হবে আলী অ্যান্ড সুদীপ, আর ওয়ার্ক আছে এখানে ডু ভার্ব, এবার ওয়ার্কের সাথে কি যোগ হবে আইএনজি, তাহলে কি হবে আর ওয়ার্কিং, আর ওয়ার্কিং। নাম্বার 4 দেখো মিতাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন আছে, তাহলে আমরা কোন এখানে বি ভার্ব ইউজ করব, ইজ। মিতা ইজ লিসেন আছে, লিসেনের সাথে আইএনজি যোগ হবে, তাহলে কি হবে মিতা ইজ লিসেনিং। ওকে, তাহলে বুঝতে পারলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়। এরপরে দেখো 5-এ চলে এসো, 5 নম্বর। 5-এ কি আছে, রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কোন বি ভার্ব এখানে হবে, ইজ হবে। রাজু ইজ সিট আছে, হবে এখানে সিটিং, রাজু ইজ সিটিং, সিট তার সাথে আইএনজি যোগ করলে এখানে টিটা ডাবল টি হয়ে যাবে, ঠিক আছে, সিটিং।
তারপরে দেখো নাম্বার 6, হাউ মেনি আদার স্টুডেন্টস আছে, প্লুরাল নাম্বার আছে, তাহলে কোন বিভার্ব হবে? আর হবে। আর স্টাডি আছে, স্টাডির সাথে আইএনজি যোগ হবে, তাহলে আর স্টাডিং, আর স্টাডিং। এরপরে আমাদের লাস্ট নাম্বার 7, দ্য ফোন ইজ, ফোনটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা, ওই জন্য ইজ হবে। আর রিং আছে ডু ভার্ব, রিং এর সাথে আইএনজি যোগ হবে, তাহলে কি হবে? দ্য ফোন ইজ রিঙ্গিং, দ্য ফোন ইজ রিঙ্গিং। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হচ্ছে। পরীক্ষায় থাকলে আশা করি তোমরা সবাই পারবে। আচ্ছা, এরপরে অ্যাক্টিভিটি 11 দেখো। অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে? রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর সেলফ উইথ দ্য ফলোয়িং হিন্টস। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেই দিয়ে 5টা বাক্য তোমাদের লিখতে হবে। প্রথম পয়েন্ট কি আছে? ইউর নেম অ্যান্ড এজ। তারপর আছে দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো। তারপর আছে দ্য নেম অফ ইউর স্কুল। তারপরে ইউর হবি, লাইকস অ্যান্ড ডিসলাইকস। তারপরে 5 নম্বরে আছে হোয়াট ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে তখন তুমি কি হতে চাও। তাহলে দেখো প্রথম বাক্যটা তোমরা কি লিখবে? ইউর নেম অ্যান্ড এজ। চলো আমি একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 11। ইউর নেম অ্যান্ড এজ আমি একটা এখানে লিখে দিচ্ছি, এরপরে তোমাদের কাজ হবে প্রত্যেকে নিজের মতো করে, প্রত্যেকে নিজের নাম দিয়ে, নিজের ইচ্ছে, নিজের স্কুলের নাম, এইগুলোকে এখানে পুট করবে। দেখো প্রথম বাক্যটা আমি লিখলাম, মাই নেম ইজ রিমা দাস। ঠিক আছে, আই অ্যাম 10 years old। সেকেন্ড পয়েন্ট কি বলেছে? দ্য প্লেস ইউ লিভ ইন, আই লিভ ইন পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। দ্য নেম অফ ইউর স্কুল, দি নেম অফ মাই স্কুল ইজ, যা খুশি একটা নাম দাও, আমি দিলাম বারডোয়ান। বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। ইউর হবি, লাইকস অ্যান্ড ডিসলাইকস। ঠিক আছে, তোমার কি হবি? মাই হবি ইজ টু collect postal stamp। ঠিক আছে, মাই হবি ইজ টু কালেক্ট পোস্টাল স্ট্যাম্পস অ্যান্ড আই লাইক টু প্লে ব্যাডমিন্টন, এবং আমি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি বড় হয়ে কি হতে চাও। প্রত্যেকে এখানে নিজের নিজের ইচ্ছে লিখবে। আমি এখানে লিখলাম আই ওয়ান্ট টু বি এ টিচার when I
shall grow up. ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম এটা তো আমার মতন করে লিখলাম। তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা প্রত্যেকে নিজের নাম দিয়ে, নিজের ইচ্ছে, নিজের অনিচ্ছা, নিজের হবি, নিজের স্কুলের নাম এবং তোমরা বড় হয়ে কি হতে চাও সেটা 5টা বাক্য লিখবে সেই নিয়ে এবং আমাকে কমেন্ট বক্সে পাঠাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 11-এর সাথে সাথে আজকে আমাদের লেসন 5-এর সমস্ত অ্যাক্টিভিটিস পার্ট 2 শেষ হয়ে গেল এবং আমাদের লেসন 5 আজকে এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট লেসন নিয়ে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সের মাধ্যমে জানিও তোমাদের যদি কিছু জানার থাকে এবং কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।